আমি আমার মার মতো হতে চাই না। আমার মনে হয় অনেক ক্ষমতাবান মানুষরা এরকম করে আমাকে চারপাশ দিয়ে ঘিরে আছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। মানে আমার বাবা না থাকলে আমার গুজবাম্প হচ্ছে। আপু মানেই আপু না। এই বিশ্বাসটা ভাঙলো কবে? আমার 3 জন বেস্ট ফ্রেন্ড। আমার কখনো প্রেমই হয় নাই, এখন আমার প্রেম হয়েছে। আমি তো চিন্তামই না পরমব্রত। টিকটক না করে ছবি আঁকা শিখে গিয়েছি। লাইফ ইজ বিউটিফুল। অভিনেত্রী, নৃত্যশিল্পী, ছোট পর্দা থেকে বড় পর্দা নিজের অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডান্স আর্টিস্ট থেকে সিনেমার অ্যাক্ট্রেস হওয়া, এই জার্নিটা যেমন আর্টিস্টিক তেমন ইন্সপায়ারিং। দর্শক, ওয়েলকাম টু ফুডি প্রেজেন্টস ক্যাচ দ্য স্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে ক্যাচ দ্য স্টারে যেই তারার গল্প আমরা শুনবো, সেই তারায় আলো আছে, অন্ধকার আছে। আমাদের সঙ্গে আছেন সবার পছন্দের শিল্পী আসনা হাবিব ভাবনা। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন যাচ্ছে সবকিছু? হাউস লাইফ? লাইফ ইজ বিউটিফুল, ডেফিনেটলি বিউটিফুল। গ্রেট। আচ্ছা, আসনা হাবিব ভাবনা একজন তারকা। তারকা খ্যাতি জীবনে আসার পরে সবথেকে বড় চেঞ্জ কি এসেছে? সোজা ভাষায় আগের ভাবনা আর এখনকার ভাবনার পার্থক্য। আমি খুব একটা বলতে পারবো না, কারণ যে তারকাটা আপনি বলছেন সেটা আমার মনে হয় আমি অনেক মানে সাধারণত তারকা যেভাবে আমাদেরকে বলতে বোঝায়, বা আমি যদিও নিজেকে মনে করি না যে আমি আসলে আহামরি কিছু হয়ে গেছি, বাট আপনি যেটা বলছেন সেটা যদি আমাকে বলতে হয়, সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয়, তাহলে সেটা আমি এত ছোটবেলায় হয়েছি। এত ছোটবেলায় আসলে মানে ঈদ, আপনি তারকা, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, তো আমি খুব একটা আসলে আলাদা বলতে পারবো না, কারণ আমি একটা জার্নি বলা যায় না? হ্যাঁ, মানে আমি ধরেন আমার নাটকের সেটেই আমার এসএসসির রেজাল্ট, এইচএসসির রেজাল্ট সব আমার নাটকের সেটে আমি পেয়েছি, যে আচ্ছা আজকে রেজাল্ট দিবে, আমি রেজাল্টও আনতে যাইতে পারি না, এরকমও হয়েছে আমার। সো আমি আসলে খুব বেশি ডিফারেন্স বলতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকে বড়ই হয়েছি এই ইন্ডাস্ট্রিতে, আমার বাবার কারণে হোক, আর তারপরে আমি তো ছোটবেলা থেকে কাজ করতে করতে তো খুব বেশি আলাদা আমার মনে হয় আমি করতে পারি না আসলে। আচ্ছা, যদি একটু ফ্যামিলি মেম্বারদের কথা বলি, যে বাইরে যেরকম ভাবনাকে যেভাবে আমরা দেখি, বাসায় কি একটু পশ ওয়েতে ট্রিট করা হয় নাকি? না, আমার বাসায় মানে মাই মাদার ইজ ফ্রম পুরান ঢাকা, সো আপনি বুঝতেই পারছেন যে আমার মার কাছে আসলে আমি মানে অভিনেত্রী ভাবনা বা এরকম কিছু না। সো আব্বু তো আমার আব্বু নিজেই একজন ডিরেক্টর, প্রডিউসার। সো আম্মু আসলে আব্বুকে দেখে দেখে, এত নায়ক নায়িকা দেখে আম্মু বড় হয়েছে, তো আম্মুর কাছে আমি কিছুই পাত্তা পাওয়ার মতো আমার বাসায় আমি কিছুই না। মানে আমার বাসায় আফসানা মিমিরা রিহার্সাল করতেন শুটিং এর আগে। সো আমার বাসাটা হচ্ছে এরকম একটা বাসা যে আমার বাসায় সুপারস্টাররা রিহার্সাল করেছে শুটিং এর আগে। তো আমার বাসায় আমি আসলে এখনো ওই পর্যন্ত আসতেই পারি নাই ওই লেভেলে আর কি। আর ফ্রেন্ড সার্কেল আমার খুবই কম। মানে আমার 3 জন বেস্ট ফ্রেন্ড, ফারহা, সারা অ্যান্ড দিয়া, এই 3 জন ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির বাইরে। আমার এই 3 জন বেস্ট ফ্রেন্ড, তারা আমাকে রেখেছে তাদের বন্ধু হিসাবে আমি বলবো। কারণ আমি তো আসলে খুব একটা সময় দিতে পারি না, আমার টাইম অনুযায়ী ওদের দেখা করতে হয়। আরেকটা বন্ধু থাকে লন্ডনে, সো ওর সাথেও দেখা খুব কম হয়। এই যে ফোনে কথা বলা, যোগাযোগটা করা, তো আমাদের প্রফেশনটা এরকম, আমরা তো চাইলেই আসলে যে হ্যাং আউট করা বা সবসময় আড্ডা দেয়া, এটা হয় না। আর আমার বন্ধু নাই অত একটা। আমি সেটা কি জীবনের একটা ফেজে গিয়ে অনুভূতিটা হয়েছে যে সার্কেলটা ছোট হয়ে গেল বা ছোট করা উচিত, নাকি এটা প্রথম থেকেই ছিল? Gigi, can you tell me the fastest grocery delivery app in Bangladesh? That's hands down Foodie. Delivers groceries in just 15 minutes. To casa?
আমার এই বন্ধুরা হচ্ছে সবাই, ফারহা আমার কেজির ফ্রেন্ড, একদম কেজির থেকে, দিয়া আমার কলেজ ফ্রেন্ড, সারা আমার স্কুল ফ্রেন্ড, একদম স্কুল ফ্রেন্ড বেসিক্যালি, ওরা তিনজনই। ওদের বাইরে আসলে আমি আর কারোর সাথে কমফোর্টেবল না ছোটবেলা আচ্ছা, থেকে। okay. আর আমি অনেক ছোটবেলায় তো কাজ শুরু করেছি, তো ওই জায়গা থেকে আমি তো যখন কাজ শুরু করেছি তখন থেকেই বড়দের সাথেই কাজ করতে হয়েছে। আমার বয়সী কেউ আসলে তখন সেটে ছিল না। আমি যাদের সাথে নাটকে অভিনয় শুরু করেছি, তো আমার বয়সী তো কেউ ছিল না যে আমার তার সাথে বন্ধুত্ব হবে বা আড্ডা হবে। তো আমার সিনিয়রদের সাথে অনেক বন্ধুত্ব হতো, বা এখনো তারা আমার বন্ধু, কিন্তু তারা ঠিক ওই বন্ধু না, মানে তারা আমার গুড কলিগ, এটা আমি বলতে পারবো। বন্ধু তো একেবারেই আসলে আলাদা। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ অবশ্যই সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রিতে এত ছোটবেলায় আসলে এসেছি, তখন মনে হতো সবাই বন্ধু, মনে হতো সবাই আপু, সবাই আপু মানে আপুই মনে হতো, যে বোনই, বা ভাই মানে ভাইই মনে হতো। তো বড় হতে হতে তো আপনি বুঝেন যে আসলে আপু মানেই আপু না। So, এই বিশ্বাসটা ভাঙলো কবে? বড় হতে হতে আমি তো ইন্ডাস্ট্রিতেই বড় হচ্ছি, মানে আমাকে আমার অডিয়েন্সরা ক্লাস মানে 6 থেকেই নায়িকা হিসেবে দেখছে, রাইট, আজকে পর্যন্ত, মানে একদম 14-15 বছর থেকে নিয়ে এখন আই এম অ্যাট মাই 30s। সো তারা আমাকে দেখেই যাচ্ছে, তো আমি দর্শকদের সাথেই আসলে বড় হচ্ছি। ওই জায়গা থেকে আমার মনে হয় আস্তে আস্তেই আসলে আমরা শিখে যাই। পার্টিকুলার কোনো ইনসিডেন্ট আছে যে এরকম কোনো একজন যাকে আসলে আপু মনে হতো বা বন্ধু মনে হতো, কিন্তু ধোকা না, খেলাম, বিশ্বাসটা ভেঙে গেল? নাম ওটা- উল্লেখ করতে হবে না, ইনসিডেন্টটা বললেই হবে। হ্যাঁ, এরকম তো মানে একজনের নাম বলা যাবে না, অহরহ যে কোনো একটি ইনসিডেন্ট। যে কোনো ইনসিডেন্ট। আমি খুব বেশি আসলে ফ্রেন্ডশিপ আমার খুব একটা হয়নি, তবে এরকম হয়েছে যে আমার খুব কাছের, বা আমার মা বাবা তাকে মেয়েই মনে করছে, একদম আমরা 3 বোনের মতো, বা এরকম মনে হচ্ছে। পরে আসলে মানে কি করলো ভাবনার সাথে যে মনে হলো যে না, না, রং নাম্বারে ডায়াল করেছিলাম? এটা আসলে কি যা করেছে সেটা আসলে বলা যাবে না স্ক্রিনে, এতটাই খারাপ আমার মনে হয়, সেটা না বলাটাই ভালো। বিশ্বাসঘাতকতায় এতটুকু আমি বলতে পারি যে যদি আপনি আমার বোন হন তাহলে তো আপনি আমার বোনই হবেন, বা আপনি যদি আমার বন্ধু হন তাহলে তো আপনি আমার বন্ধুই হবেন। তো আমি তো আমার বোনই মনে করেছি, বা বোনের সাথে যেটা করা যায় না, এরকম অনেক কিছু। সো বিশ্বাসঘাতকতা বলতে পারি আমি, বাকিটা আসলে স্ক্রিনের সামনে বলা যায়। ফিল্টার করেও বলা যাবে না না। যে এতটা বাজে অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্টার করেও বলা যাবে না। ওকে। ভাবনা হয়ে ওঠার পেছনে গুণী একজন শিল্পী বলবো, যে নির্মাতা, গল্পকার, ভাবনার বাবা, যিনি হাবিবুল ইসলাম হাবিব, আমাদের সবার শ্রদ্ধেয়, তার অবদান কতটুকু? পুরাটাই, একদম পুরোটা। মানে আমার বাবা না থাকলে আমার গুজবাম্প হচ্ছে। আমার মনে হয় যে মানে আব্বু না থাকলে আসলে কিছুই হতো না আমার জীবনে। আমার বাবা হচ্ছে এরকম একজন বাবা যে ছোটবেলা থেকে আমাকে মানুষ যখন জিজ্ঞেস করে আপনার লেখালেখি মানে কিভাবে লেখেন বা কিভাবে, তো ছোটবেলায় আমি সবসময় বিশ্বাস করি কি একটা বাচ্চার মা বাবা খুব গুরুত্বপূর্ণ, বা বাসাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার বাবা সবসময় শুটিং থেকে এসে বলতো যে আজকে কি কি করলা, তো আমি যখন বলতে শুরু করতাম তখন আব্বু বলতো লিখে এনে দেখাও। সো আমার মনে হতো যে আচ্ছা আমাকে এখন লিখতে হবে, এবং আমি লিখে আব্বুর লেখাটা যদি পছন্দ হয়, তো এটা হলো লেখার শুরু আমার, যে আজকে কি কি করলাম, আচ্ছা নানু বাসায় গিয়েছি, এটা হয়েছে, তো এই যে লেখাটা শুরু করা। তো এরকমই আসলে বাবাকে দেখে আব্বু যখন শুটিং করতো, আমার মনে আছে যে স্টুডিওতে এরকম আমি যেতাম অনেক সময়, স্টুডিওতে যখন শুটিং থাকতো তো তখন খবর পড়তো যেভাবে এটিএন বাংলায়, তো আমি বসে আছি একদিন, তো দেখতাম অটোকিউতে এভাবে খবর পড়ে আসলে। তো স্ক্রিপ্ট দেখে দেখে আমি আবার স্ক্রিপ্ট বাসায় নিয়ে আসতাম, একা একা আয়নায় কথা বলতাম। সো এই বিষয়গুলো আর কি, নাচ শেখা, এবং বাট আব্বুর নাচ শেখার ব্যাপারে কোনো আগ্রহ, সেটা আবার আম্মুর ছিল। আচ্ছা, আর পেইন্টিংটা? পেইন্টিং আসলে আমি বলবো এটা জাস্ট একদম আল্লাহর তরফ থেকে। আমার মনে হয় কোভিডের সময় আল্লাহ আমাকে গিফট দিছে, যে এই মেয়েটা কোনোদিনও আসলে কাজ ছাড়া থাকে নাই, ও কতক্ষণ শুধু পড়াশোনা করবে আর সিনেমা দেখবে, ওকে কিছু একটা কাজ দিই।
সো ছবি আমি সবসময় ওই যে আমাদের স্কুলে যেরকম ড্রয়িং ছিল যখন 50 মার্কসে, সো আমি অলওয়েজ 50-এ 50 পেতাম, এতটুকুই। বাট এরপর আর কখনো ছবি আঁকার চেষ্টা করিনি। তো কোভিডের সময় আমার মনে হলো এই যে মেকআপ, এত মেকআপ, এগুলোর কি হবে? তো একদিন আমি সব মেকআপ ঢালা শুরু করলাম, ফাউন্ডেশন, আইশ্যাডো, লিপস্টিক সব মানে একবারে ফেলে দিয়ে আমি আমার মেকআপস দিয়ে আমি একটা ট্রি আঁকলাম। তারপরে আমি সেটা পোস্ট করলাম ফেসবুকে, এবং পোস্ট করার পর সবাই এত অ্যাপ্রিসিয়েট করলো। সব আমার যত পেইন্টার বন্ধুরা ফেসবুকে আছে যারা, তারা খুব অবাক, ওয়াও মেকআপ দিয়ে পেইন্টিং। তখন একের পর এক প্রতিদিনই উৎসাহে আর কি। কোভিডে তো কোনো কাজ ছিল না, সো টিকটক না করে ছবি আঁকা শিখে গিয়েছি। বেটার। আচ্ছা, এরকম মজার যেমন একটা কথা যে টিকটক না করে ছবি আঁকা শিখেছি। কারণ তখন আমি দেখতাম সবাই টিকটক করতেছে, না হলে রান্নার টিকটক, না হলে মানে টিকটক, আর সবাই রান্না করছে। আর যেহেতু আমার রান্নার প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই, সো আই বিকাম এ কেন? পেইন্টার। আই ডোন্ট নো, আসলে আমার কখনো ইচ্ছা হয় না আর কি, ভেরি রেয়ার। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে মজার একটা কথা শুনলাম, এরকম মজার একটা স্মৃতি শুনতে চাই। যে বাবা মেয়ের সম্পর্ক তো পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক, এবং ভাবনার জীবনে বাবা ভীষণই প্রভাব রেখেছে, খুবই গুরুত্বপূর্ণ, প্রভাবিত করেছে জীবনটাকে। তো বাবা মেয়ের মজার কোনো মেমোরি আজকে বলবো শেয়ার করতে। আব্বু খুব মজা করে বলতে পারতো, আপনি যদি আব্বুকে জিজ্ঞেস করতেন। তো আব্বু যেটা বলে সব সময়, এরকম অনেক গল্প বলে, সেটা থেকে একটা আমি শেয়ার করি। তো আমার আব্বুর সিগনেচারটা খুব কঠিন। আচ্ছা, হ্যাঁ, মানে খুবই কঠিন, যেহেতু আর্টিস্ট তো সে, মানে ভীষণ কঠিন একটা সিগনেচার। তো আমি খুবই অত ভালো স্টুডেন্ট ছিলাম না। ভালো স্টুডেন্ট মানে হচ্ছে যে আমি ক্লাসে যেতে ইচ্ছে করতো না। আমি ক্লাস থেকে আমি সবসময় বলতাম যে এখন ম্যাডাম আমার রিহার্সাল করতে হবে। তো আমাদের অডিট ছিল, অডিটোরিয়াম ছিল আর কি, আমরা অডিট বলতাম। সো অডিটোরিয়ামে যেতাম, যে আজকে রিহার্সাল আছে, কোনো রিহার্সাল নেই, আন্দাজে অডিটোরিয়ামে যেয়ে আমি নাচতে থাকতাম। হ্যাঁ, মানে এইসব করতাম আর কি, যে এই রিহার্সাল ওই রিহার্সাল এসব বলে, মানে ক্লাসটা করব না। তো এরকম আমার ক্লাস টিচার হচ্ছে, আমাদের ডায়েরি ছিল, স্কুল ডায়েরি। স্কুল ডায়েরির পিছনে রেড পেজেস ছিল। রেড পেজ হচ্ছে কমপ্লেন পেজ। ওকে, তো রেড পেজে কমপ্লেন লিখতো টিচার। তো কমপ্লেনটা আপনাকে বাসে আপনার গার্জেনকে দেখাতে হবে, এবং গার্জেন আবার সিগনেচার দিবে। সো এটা তো দেখানো যাবে না, তাই না? তো আমি আব্বুর সিগনেচার আমি দিয়ে দিতাম। তো এরকম প্যারেন্টস মিটিংয়ে আব্বু যখন আসছে, তো তখন আমার ক্লাস টিচার বলছে যে ও তো ক্লাসে থাকে না, এবং চলে যায়, আরও ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়, রিহার্সাল করে, আবার আসে না, মানে এগুলা কি? আর আপনি তো সবসময় সিগনেচার, আপনারা এটা সবসময় তো আপনি আপনাকে আমি জানিয়েছি। তো আব্বু বলেছে আপনি জানান নাই কেন আমাদেরকে? বলছে আমি তো জানিয়েছি, আমি তো সবসময় লিখেছি, আপনি তো সাইনও করেছেন। বলে তাই নাকি? তো আব্বু বলছে আচ্ছা আচ্ছা দেখি। তো দেখার পর আব্বু এটা খুব প্রাউডলি বলে যে আমি দেখার পর আই ফিল সো প্রাউড, আই ফিল সো, হি ইজ মাই ফাদার। এক্সাম্পল সেট করে হ্যাঁ, দিলেন আব্বু বলল যে আই ফিল সো প্রাউড যে আমার মেয়ে, আমি ভাবছি যে এই সিগনেচারটা, আমার সিগনেচার এত কঠিন, এই সিগনেচারটা আমার মেয়ে যেহেতু মানে দিতে পারছে, তার মানে সে অনেক কিছুই পারবে, সে অনেক ট্যালেন্ট, সে অনেক ট্যালেন্ট, সে দারুণ একজন আর্টিস্ট হবে বড় হয়ে। সে টিচারকে বললো, হ্যাঁ মানে টিচারকে সে এটা বলতেছে ওপেনলি। তো টিচার ওয়াজ লাইক যে আপনার মেয়ে তো এটাই হবে আসলে, আর কি। সো এটা সে এখনো খুব প্রাউডলি বলে। তো এটা একটা মজার, এমন গল্প আমি জীবনেও শুনি। হ্যাঁ, আমার বাবা হচ্ছে, আম্মু যখন বলতো যে কি ব্যাপার যাও স্কুলে দিয়ে আসো, তো আব্বু বলতো আম্মু চলো। তো আমি তো মানে বিডিআর এর ভিতরে পড়েছি, রাইফেলস পাবলিক স্কুল ছিল আমার। তো আমাদের ভিতরে কিন্তু অনেক ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা, কারণ অনেক খোলামেলা তো বিডিআর এর ভিতরটা আর কি, অনেক খোলামেলা, গাছপালা, অনেক ঠান্ডা থাকে শীতের দিনে। তো এরকম ঠান্ডার দিনে আমি মানে আমার ঘুম থেকে আমি উঠতে চাইতাম না। তো আব্বুকে যদি আমি বলতাম আব্বু অনেক ঠান্ডা, আমি যাব না, তো পরীক্ষা থাকলেও আব্বু ওয়াজ লাইক হ্যাঁ ওকে যাবা না, অনেক ঠান্ডা, যাওয়া লাগবে না। সো আমার আব্বু এরকম আর কি। আবার বলবো যে এমন গল্প আমি শুনিনি পৃথিবীতে। আমার বাবা একদম বায়াসড। ওকে, আচ্ছা, পৃথিবীর সব মাই বেস্ট, এটা আলাদা করে বলার দরকার নেই, এবং প্রত্যেক মা সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে। তো মায়ের করা যে কোনো একটি স্যাক্রিফাইস আজকে একটু ভাবনাকে বলবো আমাদের সাথে শেয়ার করতে। যে কোনো একটি, আমি তো বলবো
আম্মু পুরোটা পুরো জীবনই sacrifice করে জীবনটাই দিল। স্যাক্রিফাইস করে দিয়েছে আমাদের দুই বোনের জন্য। একটা বলা যায় না, মারা না, কিন্তু আমি আমার মার মতো হতে চাই না। আমি আগে বলতাম আরো 5 বছর আগে হবে, আরো 5 বছর আগে আমি বলতাম আমি আম্মুর মতো অনেস্ট, আমি আম্মুর মতো হতে চাই। কিন্তু এখন আমি বলি আমি আমার মার মতো হতে চাই না। আমি চাই না আমার মার মতো আমি হতে চাই না, আমি চাই না আমার বোনও হোক, আমি চাই না কোনো মেয়ে মার হোক। মতো হতে চাই না বলতে মানে এত, মানে নিজেকে বাদ দিয়ে এত শুধুমাত্র সংসার, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, দরকার নাই, তার জন্য বললাম। আচ্ছা, এটা এখানে আমার একটা ওপিনিয়ন আছে। হুম। এটা মনে হয়, হ্যাঁ, তারপরে যখন সন্তান পৃথিবীতে আসে, তারপর যখন মেয়েটা মা আমার হয়ে মা যায়, বলে এটা, হ্যাঁ। তখন একদম ব্যাপারটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। আমি ভাবছি যে আমি তো মা হই নাই, আমি জানি না কেমন হবে, বাট আমার মনে হয় আমি খুব সচেতন থাকার চেষ্টা করব যে আমার পুরো জীবনটা যাতে শুধু আমার সন্তান না হয়, আমার জীবনটা যাতে আমারও থাকে। এটা আমি দেখবো, এটা আমি এটা আমি দেখবো। হ্যাঁ, এটা আসলে সব মেয়েরাই ভাবে। তারপর যখন আমি এটা সন্তানের চাই, মুখটা তাই না? দেখলেই আসলে হ্যাঁ, আমার তখন right, পৃথিবীতে আসলে আর অন্য কিছু মাথায় কাজ করে আমার না। বেস্ট ফ্রেন্ড ফারহা আমাকে বলেছে যে শোন, আমরা সবসময় রিয়েল লাভ খুঁজি না, যে আচ্ছা মানে দিস ইজ মাই রিয়েল লাভ, ইউনো, আসলে ওই আমার রিয়েল লাভ ছিল মনে হয়। এরকম হয় না যে আমার মনে হয় কি ওই রিয়েল লাভ ছিল না রে। তো ওর যখন ইলিয়ানা হলো, ওর মেয়েটা যখন হলো, ও এখন বলে কি যে জানিস আসলে না ইলিয়ানা আমার রিয়েল লাভ, শি ইজ মাই রিয়েল লাইফ, রিয়েল লাভ। আমার কখনো প্রেমই হয় নাই, এখন আমার প্রেম হয়েছে। এক্স্যাক্টলি। আজকে ডেটটা আমি একটু নোট করে রাখি, তারপরে আসলে হবে God. ভাবনা যখন মা হবে তখন আমি একটু ফোন করে জিজ্ঞাসা করব যে এখন কি মনে হচ্ছে। আমার আমার মনে হচ্ছে আম্মুর সাথে আমি বসে আমার মা ঠিক এই ডায়লগটা দেন, সেম টু সেম, একটা শব্দও চেঞ্জ না, যে যখন তুই মা হবি হ্যাঁ। তখন আমি বলবো। মানে আমি আসলে নিজেকে অনেক মডার্ন ভাবতাম, অনেক আপগ্রেডেড তাই না? ভাবতাম। তারপরে যখন আমার সন্তান আমার কোলে Same, এসেছে just মা। তখন আমি ফিল করেছি যে হাউ টিপিক্যাল আই অ্যাম। Oh God, সো এটা সবার জীবনে হয়তোবা হয়। আমি একটু ডেটটা মেনশন করে রাখলাম। oh I'll call it. God, আমি হতে চাই না, আল্লাহ। আচ্ছা, ভাবনা আপু, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্সের কথা শুনতে চাই। যে জীবনে প্রথম সিনেমাতে পাশে পরমব্রতকে পাওয়া, এটা তো মানে স্বপ্নের মতো। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আমি তো চিন্তামই না পরমব্রত, কি বলে? আমি তো চিন্তামই না, তাই আমার কাছে স্বপ্নের মতো মনে হয় নাই, আমি চিন্তামই না। সো আমার এক্সপিরিয়েন্স, আমি যখন জানলাম যে পরমব্রত চট্টোপাধ্যায়, তো আমি কলকাতাতে ছিলাম তখন, যেহেতু ভয়ঙ্কর সুন্দর আমাদের প্রোডাকশনের ছবি, আমাদের নিজেদের প্রোডাকশনের ছবি, তো তখন সমস্ত মিটিং টিটিং এ সব জায়গায় আমি থাকতাম, আচ্ছা। আম্মু থাকতো, সবাই আমরা থাকতাম আর কি। তো আমরা কলকাতায় গিয়েছিলাম সব সাইনিং করতে, এবং পরমব্রত শুধু না, সৌমিত্র চট্টোপাধ্যায়েরও করার কথা ছিল আমার দাদুর চরিত্রটা, কিন্তু সে অসুস্থ ছিল তখন, তখন মাত্র তার ক্যান্সার ধরা পড়েছে এরকম, তারপর সে মানে করতে পারেনি। তো আম্মু গিয়েছিল সৌমিত্রর বাসায়, সেটা একটা আলাদা গল্প। তো পরমব্রত যখন মিটিং করছে, তো অনন্যা ছিল নিচে রেস্টুরেন্টে যখন মিটিং হচ্ছে বা সাইনিং হচ্ছে, তো আমি অনন্যা আমাকে বলছে আপু এটা হলো ওই যে বিদ্যা বালানের ওই মুভিটা আছে না, যে কাহানি মুভিতে যে পুলিশটা থাকে না, ওই পুলিশটা হলো এই ছেলেটা। আমি বললাম তাই না, কেউ তাহলে তো আমার যাওয়া উচিত ছিল। সো আমি কিন্তু, আচ্ছা, আই ওয়াজ অনলি 16 দ্যাট টাইম, আর আমার কলকাতার সিনেমা মানে আমি দেখতাম ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, মানে তাদের সিনেমাই আব্বু আমাকে দেখাতো, এবং আমি ওগুলাই সব মুখস্থ করছি, মানে আগের সব সিনেমা দেখতাম। আমি যখন অভিনয় করা শুরু করেছি, নতুন সিনেমা আব্বু আমাকে দেখাতো না, সব মানে কাল্ট ক্লাসিক, আচ্ছা। সব এসবই আমি দেখতাম। তো নতুন আমি কাউকে মানে যারা এখনকার সময়, তখনকার সময় যারা মানে স্টার ছিলেন, তাদের কোনো কাজই আসলে আমি কলকাতার কাজ আমি ওরকম ভাবে দেখিনি তখন। তো আমি যাদেরকে চিনতাম, দে অল আর ভেরি সিনিয়র, মানে Okay. এরকম। তো পরমব্রতকে আমি চিনতামই না। এই গল্পটা পরমব্রত শুনেও হাসতে হাসতে শেষ। তারপর যখন একসাথে স্ক্রিন শেয়ার করা হলো, কাজ করে কি মনে হলো? কাজ করে কেমন হি ইজ experience? অ্যামেজিং, ভেরি নাইস, খুবই মজা করে, খুবই ফান লাভিং, অ্যান্ড অফকোর্স হি ইজ এ গ্রেট অ্যাক্টর।
আর আমরা তো শুটিংয়ে অনেক মজা করতাম। এত বছর আগে, 10 বছর আগের গল্প, ভুলেও গেছি সব। ভুলে গেছি। আচ্ছা, জীবনের কোনো এক পর্যায়ে কেউ কখনো বলেছে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবে না? কি বলেন, প্রতিনিয়ত এখন পর্যন্ত সবাই তো তাই মনে করে, আমার মনে হয় অনেকে। পার্টিকুলার কেউ বলেছে যার কথা মনে আছে, Um, যেটা হার্ট করেছিল? অনেকে অনেকে অনেকে। আমার তো মনে হয় যে প্রতি মুহূর্তে আমি এরকম কাউকে ইন্ডাস্ট্রিতে পাই নাই যে ওই যে আপনি বললেন না বন্ধু, তো আমাদের তো অনেক সার্কেল থাকে, অনেক 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 কিছু থাকে না, যে অনেক বন্ধু থাকে, বা আচ্ছা ও হয়তো আমাকে কনসিডার করবে, ওর কোনো ভালো কাজে হয়তো আমি করতে পারবো, বা এরকম কিন্তু আমি কোনোদিন কারো কাছে আশা করতে পারি নাই, বা এখন পর্যন্ত। বা কেউ হয়তো আমাকে একটু আশ্রয় দিবে, একটা বিপদে পড়লে হয়তো আমি কারো কাছে গিয়ে বলতে পারবো, এটা না। বরঞ্চ আমার এমন কিছু, মানে আমার মনে হয় অনেক ক্ষমতাবান মানুষরা এরকম করে আমাকে চারপাশ দিয়ে ঘিরে আছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, এরকম আমি সবসময় ফিল করি। কেন? বিকজ এরকম আমি হয়ে এসেছে সব সময়। বাট এটা আমি আনন্দ পাই, আমি চ্যালেঞ্জ হিসেবে নেই, এবং এটা আমার মনে হয় যে এটা অনেক আরামের, যে আমার ক্যারিয়ারে কারো কোনো ভূমিকা নাই, অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ। এমন হয়েছে যে কন্ট্রাক্ট হয়েছে বা কমিটমেন্ট হয়েছে যে হ্যাঁ এই প্রজেক্টটাতে তুমি কাজ করছো, তারপরে বাদ দিয়ে দিল? বহু। এগুলো তো ইন্ডাস্ট্রিতে অহরহ ঘটনা, সব সময়, শুধু প্রজেক্টে না, এরকম অনেকবার হয়েছে। আমি 24-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড, 2024 নাকি 2023 মনে হয়, 23 হবে, 23-এর ন্যাশনাল অ্যাওয়ার্ডে হবে, 23-এর বা 24, আমি ভুলে গেছি, 23-এ হয়তো, 23-এ হবে। তো ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমার প্রথমত আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল। যারা বিচারক ছিল তারা প্রত্যেকে আমাকে, লাল মোরগের ঝুঁটি, আমার সিনেমা 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 6টা বা 7টা। তো সেবার 2জনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে নারী চরিত্রে, সেটা না বলি। তো আমাকে সবাই বলছিল যে তোমাকে 10-এ 10 মার্ক দিয়েছি, সবাই ফোন দিয়ে বলছিল ওয়াও খুব ভালো করেছো, খুব ভালো করেছো, যারা ছিলেন। তো আমিও জানতাম, জার্নালিস্টরা ফোন করে বলছে যে আপু আপনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন, জানেন তো, আচ্ছা আপনার নাম কিন্তু ঘোষণা করা হবে, এই হবে সেই হবে। সো তারপর দেখলাম যে না, আসলে হলো না। তো এই মানুষগুলো জানলো কোত্থেকে আমি জানি না, আসলে সিস্টেমটা কি হয় সেটাও আমি জানি না। তারপর আমার পারফরমেন্সের কথা ছিল এরকম একবার ন্যাশনাল অ্যাওয়ার্ডে, প্রজেক্ট বাদ দিই, জাস্ট আমি যদি পারফরমেন্সের কথাই বলি, তো তখন ইভান শাহরিয়ার সোহাগ আমাকে ফোন করে বলল যে আমরা আসলে, আমি যখন নামবো রিহার্সালে যাব, তখন সে আমাকে বলছে যে না আমরা আসলে তথ্য মন্ত্রণালয় থেকে বলেছে এরকম কয়েকজনের নাম বাদ দিতে। ও রিহার্সালের ডেট আমি ফিক্স যখন করা ছিল? হ্যাঁ, রিহার্সাল, ন্যাশনাল অ্যাওয়ার্ডে আপনি যদি পারফরমেন্স করেন আপনাকে এনআইডি কার্ড দিতে হবে, অনেক কিছু আছে। তো বলছে যে না তোমাকে বাদ দেওয়া হয়েছে, তো তুমি আর এসো না। আমি বললাম আমি তো গাড়িতে, আর আমি তো কক্সবাজার থেকে, তাহলে আমার ডেট কেন নিলাম? আমার শুটিং ছিল কক্সবাজার, আমি শুটিং থেকে চলে আসছি ঢাকায় রিহার্সাল করার জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ডে পারফরমেন্স করব। ও বলছে না, তথ্য মন্ত্রণালয় এবং বিটিভি থেকে বাদ দেওয়া হয়েছে কয়েকজনের নাম, তো তুমি বাদ। আমি বললাম আচ্ছা ওকে। জিজ্ঞাসা করেছিলেন যে কি দোষে বাদ দেওয়া হলো? আমি তারপর ওই সময়ের যে বিটিভির পরিচালক ছিলেন, এবং প্রথমবার মহাপরিচালক আর কি, তো প্রথমবার আই ওয়াজ ভেরি অ্যাংরি, বিকজ আমার কাজ ছিল, আমার কথা হচ্ছে আমি তো নিজে থেকে পারফরমেন্স করতে চাই নাই, রাইট? সো আমাকে কেন আনানো হলো আমার কাছ থেকে, কেন আমি কক্সবাজার থেকে আসলাম কেন, আমার তো সিনেমা শুটিং চলছে। তো তখন আমি তার নাম্বার জোগাড় করে, কারণ আমাদের তো বাংলাদেশ টেলিভিশন এমনিতেও কাজ হয় না, আমাদের বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রিক তো নাটক আসলে হয় না, আমরা তো করি নাই কখনো ওরকম। আমাদের সময় তো এত বিটিভির নাটক তো এত পপুলার বা এরকম না, আমরা তো আলাদা কাজ করেছি। তো তখন আমি তাকে ফোন করেছিলাম, ওই সময় যিনি মহাপরিচালক ছিলেন, তো উনি বলছিলেন আমি দেখছি, তারপর তো অফকোর্স দেখার তো কোনো কেন দেখবে। তো আমি বললাম যে ভাই এটা কেন হলো আমার সাথে, আমি এটার অ্যান্সার চাই, এটা কেন হয়েছিল। আমার মনে আছে আমি সেটে বসে, একটা জার্নালিস্টও ছিল আমার সেটে তখন, তো ওনার কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম যে এই আমাকে বিটিভির ডিজির নাম্বার দেন, আমি ফোন দিব। সো আমি এরকম করেছিলাম যে ওয়াই আমাকে আনানো হলো কেন, বা বাদি দেওয়া হলো কেন। সো এরকম তো হয়। সে দোষটা আর জানতে পারা হয়নি না যে কি কারণে বাদ দেওয়া হলো। কেন আপনি বাদ পড়ে যাবেন, আপনি অনেক কিছুই জানবেন না, আপনি জানবেন না। বাট এই প্রত্যেকটা বাদ আপনাকে যে খারিজ করতে চায় যখন ক্ষমতাবানরা, তখন
এটা না আমি এটাকে ব্লেসিং হিসেবে নেই, বিকজ যখন আপনাকে সবাই খারিজ করতে যাবে, যখন আপনাকে সবাই বাতিল করতে যাবে, তার মানে হচ্ছে যে আমি ম্যাটার করি, আমি অনেক গুরুত্বপূর্ণ, যে এরা ক্ষমতাবানরা মিলে আমাকে বাদ দিতে চায়। এটা ভাল লাগে আমার। এখন আমি কষ্ট পাই না। কি মনে হয় কোন কারণে আসলে সবাই এভাবে আসলে বাদ দিচ্ছে, বা এই যে পেছন থেকে যে ছুরিকাঘাতটা আসছে এটা কি কারণে হচ্ছে? দেখেন, আমাকে যারা কাস্টিং করে কেবলমাত্র আমাকে ওই চরিত্রটার জন্য কাস্টিং করে, যখন আমাকে লাগবেই। ঠিক আছে, এখন ভাবনাকে লাগবেই। আপনি আমাদের ইন্ডাস্ট্রির কাউকে বলতে শুনবেন না ভাবনা খারাপ অভিনয় করে, এটা কেউ বলে না। যদিও আমি বিশ্বাস করি না, আমি মনে করি যে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, প্রত্যেকটা ডিরেক্টরের সাথে একজন অভিনেত্রী ভালো খারাপ তো আসলে একটা খুব আপেক্ষিক, এটা আমি জানি না। তো সবাই বলবে ভাবনা ভালো অভিনয় করে, ভাবনা খুব ডেডিকেটেড, এসব বলবে। তারপর বলবে ও খুব অহংকারী, এটা বলবে, বা বলবে বেয়াদব। হ্যাঁ, এটা কেন বলবে? কারণ আই এম নট এভেলেবল। তো ওনাদের কাছে খুব অল্প সংখ্যক বা খুব মানে সিলেক্টিভ কিছু মানুষজন আছে, তাদের কাছে আমি বেয়াদবি থাকতে চাই। মানে তাদের মতো যারা, তাদের কাছে আমি বেয়াদব বা অহংকারী, আই এম ফাইন। সো এটা খুব ডিফিকাল্ট হয় কি, যে আমি তো আসলে বাসায় থাকি, কারণ আমার অনেক কাজ শুটিং ছাড়া। আমার ছবি আঁকতে হবে, আমার পড়াশোনা করতে হবে, আমার সিনেমা দেখতে হয়, আমার অনেক কাজ করতে হয়। এখন আমি পছন্দ করি যে আপনি আমাকে বলবেন যে দেখেন আমি আপনার সাথে একটা স্ক্রিপ্ট নিয়ে বসতে চাই, আপনি আমাকে স্ক্রিপ্টটা শোনাবেন, আমার যদি পছন্দ হয় আমি রাজি হব, বা আপনি আমাকে বলতে পারেন আমি আপনার অডিশন চাই, আমি দিতে রাজি আছি। তারপর আপনি আমাকে বলবেন আপনার এই সময় লাগবে, আপনি কত টাকা নেবেন, আমি কত টাকা নিব, টাকার বিষয়ে কথা হবে, এভাবে কাজটা হবে। এই কাজটা আমি পছন্দ করি। আমি পছন্দ করি না আপু আসেন মিটিং করি, ফর হোয়াট, বা আমরা একটু বসি। আমি কেন বসবো আপনার সাথে, কাজটা কি? বা আপু অফিসে আসেন, আমি কেন আসবো আপনার অফিসে? তো এটা তো আমাকে বলার সাহসী কেউ পায় নাই ছোটবেলা থেকে। ওই যে তাদের দেখতে মনে হয় আমি অহংকারী, বিকজ অফ মাই পার্সোনালিটি মানুষ আমাকে ভয় পায়। তো আমি এটা এনজয় করি যে আমাকে মানুষ যে ভয় পায়, কারণ এই সোসাইটিতে, এই পেট্রিয়ার্কাল সোসাইটিতে মেয়েদেরকে ভয় পাওয়ার প্রয়োজন আছে। গ্রেট। আচ্ছা, এই যে বাদ দেওয়ার যে ব্যাপারটা কাস্টিং থেকে, ইজ দেয়ার এনি কাস্টিং কাউচ ইন আওয়ার ইন্ডাস্ট্রি? কাস্টিং কাউচ দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি আমাদের, তো বাদ তো এরকম তো মানে এটা তো ইটস ভেরি ওপেন সিক্রেট, রাইট? যখন ধরেন আমরা নাটক করেছি তখন তো এরকম সিলেক্টিভ কয়েকজনই নাটক করতো, বা হিরোরা তারা নায়িকা সিলেক্ট করে রাখতো, তাই না? যে এই নায়িকা ছাড়া নাটকের নায়করা এরকম বলে রাখে যে এই হিরোইন লাগবে। অ্যাবসলিউটলি, কেন আপনারা কি দেখেন না ইন্ডাস্ট্রিতে? সো এরকম যে এই অভিনেত্রীর সাথেই সে করছে তো করছেই, বা এরকমই তারা কয়েকজন মিলে তারাই শুধু কাজ করবে, এটা তো খুব অবভিয়াস। তো এটাকে না আমি আবার খারাপ হিসাবে নেই না, এটাকে আমার মনে হয় এটা যার যার চয়েস। আমি এটাকে কোনো এই হিসেবে নেই না যে আচ্ছা হ্যাঁ ওরা ওদের সাথে কাজ করছে আমাকে নিতেছে না কেন। এটা আমার কাছে এরকম না, এটা আমার কাছে এরকম। আমার কথা হচ্ছে ভাই, নেয়ার পর বাদ দেওয়াটা আমার কাছে ভাল লাগে না। যে আচ্ছা ভাই তুমি আমার সামনেই আইসো না, আমাকে নেওয়ার দরকার নেই। আমি কাউকে, আমাদের ইন্ডাস্ট্রিতে এটা আপনি করতে পারবেন না। আমি যদি কোনো ডিরেক্টরকে ফোন দিয়ে বলি যে হ্যালো আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই, উনি ভাববে যে আমি অন্য কিছুর প্রতি ইন্টারেস্টেড। উনি ভাববে ও আচ্ছা তাই আপু তাহলে বসি, হ্যাঁ অফিসে আসেন তাহলে বসি। তো ওইটা মানে ওইটা এরকম না। আমি যদি আমি এরকম একজন অনেক মানে হিট ডিরেক্টরকে আমি বলেছিলাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমার আপনার কাজ আমার মনে হয় যে আপনি আমাকে একটা অন্য ভাবে আপনি আমাকে দেখাতে পারেন দর্শকের সামনে, যেহেতু আপনার কাজ এত পপুলার বা এরকম। তো উনি তারপর থেকে দেখলাম আমার স্টোরিতে এত লাভ দেওয়া শুরু করলো, যেটা আমি যেটা আর আমার পছন্দ, আমার তখন মনে হচ্ছে ও মাই গড, আই মিন ওকে ওকে। আচ্ছা, এই যে নেগেটিভিটি যেমন আছে তেমন তো পজিটিভিটি আছে আমাদের জীবনে। কে বলেছিল যে হবে, ভাবনা একদিন অনেক বড় হবে? আহারে আমার মনে হয় আমার 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 শিক্ষকরা, আচ্ছা, আমার শিক্ষকরা, আমার স্কুল টিচাররা, আমার নাচের গুরুরা। আমি তো, আমার ঝামেলাটা হয় কোথায়, ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমি তো গুরুমুখী বিদ্যায় বড় হয়েছি। তো আমি খুব মানে নিয়ম, খুব ডিসিপ্লিন, খুব এথিক্স এভাবে কাজ করি, পছন্দ করি। তো ইন্ডাস্ট্রিতে তো এটা না, এটা বুঝতে বুঝতে বড় হয়ে গেছি যে ইন্ডাস্ট্রিতে আসলে কাজটা কম দরকার হয়, বাকি অনেক কিছু দরকার হয়।
আপনার কাজটাই কম গুরুত্বপূর্ণ, হোমওয়ার্কই কম গুরুত্বপূর্ণ, বাকি অনেক কিছু গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে যারা গুরুমুখী বিদ্যায় বড় হই, আমরা যারা ছোটবেলা থেকে নাচের শিক্ষকদের সাথে বড় হয়েছি, আমরা কিন্তু টিচারদেরকে দেখলে আগে পায়ে হাত দিয়ে সালাম করি। এখন অ্যাবসলিউটলি। তো আপনি ইন্ডাস্ট্রিতে ধরেন এরকম ডিরেক্টর প্রোডিউসার, তাকে সে সম্মানের জায়গায় যে আমি তার পায়ে ধরে সালাম করব, কারা আসলে? ওই সম্মানটা তো ভেতর থেকে আসতে হবে, তাই না? খুব রেয়ার। তো আমার শিক্ষকরা, নাচের শিক্ষকরা আমাকে, আমি কখনো নাচের সেকেন্ড হই নাই, আচ্ছা, সবসময় প্রথম হয়েছে। আমাকে আপনি যে কোনো কম্পিটিশনে ফেলে দিবেন, আমি সেখান থেকে ফার্স্ট হয়ে কার কার আসবো। কাছে নাচ শেখা হয়েছে? আমার গুরু ফারহানা চৌধুরী বেবি, আমার জীবনের প্রথম নাচের শিক্ষক ফারহানা চৌধুরী রিয়া, এবং তপন স্যার, দীপক স্যার, সোহেল রহমান, শিবলি মোহাম্মদ, হিরু স্যার, অনেকে অনেকে আমার গুরু। বাফায় বেসিক্যালি আমি বাফার স্টুডেন্ট, সো কচি খন্দকার, সাজু আহমেদ কত্থকের টিচার, সো অনেক গুরু আমার। তো তারা সকলেই আমার গুরু, আমার শিক্ষক, যারা যারা বাফাতে শিক্ষক ছিলেন। তো তারা আসলে আমাকে অনেক বিশ্বাস করেছেন এবং তারা জানতেন যে আমি অনেক বড় নৃত্যশিল্পী হব। তারা একেবারেই পছন্দ করেনি যে আমি নাচটাকে আসলে আর কন্টিনিউ করি নাই, আমি পরে অভিনয়ে বেশি সময় দিয়েছি। কিন্তু তারা জানতেন যে আমি না, বাফার টিচার তো আমি হবই, মানে আমি শিক্ষকতাই করব, আমি বাফাতে শিক্ষক হিসেবেই থাকবো, এটা তারা ভাবতেন। এবং আমি নৃত্যশিল্পীই হব, অনেক বড় নৃত্যশিল্পী হব, এটা তারা বিশ্বাস করতেন যে ভাবনা হবে আর কি। তো তারা আমাকে বিশ্বাস করেছে। এরপর আমি যদি বলি যে সৈয়দ জামিল আহমেদের কথা, আমি যদি বলি, তার ওয়ার্কশপ আমি করেছি গত 3 বছর একের পর এক। তো তখন ওয়ার্কশপে গেলে হয় কি, যে অনেকের মাঝখান থেকে আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনি যে কাজ ভালো করছেন, এটা কিন্তু বোঝা যায় না। আমরা যখন একটা ক্লাসে থাকি তখন কিন্তু বোঝা বা যায়। যে ভালো করে তাকে তো স্যার বলে যে তুমি সামনে এসে করো। মানে অনেক কিছুই। বোঝা স্যার যায়। আবার জামিল আহমেদ আবার ওরকম শিক্ষক না যে উনি বলবে আপনার অভিনয় ভালো হচ্ছে, উনি খুবই অন্য বিষয়। সো আমি খুব প্রাউড, আমার জীবনের অনেকগুলো প্রাউড বিষয়টা, একটা প্রাউড করার মতো বিষয় হচ্ছে আমি জামিল আহমেদের ছাত্রী। এটা আমার জীবনের একটা, মানে এটা একটা, মানে কি বলবো, এটা অনেক প্রাউড করার মতো আমার একটা বিষয় যে জামিল আহমেদের ছাত্রী আমি, এটা যে আমি বলতে পারি, এটা যে আমি অর্জন করতে পেরেছি, যে আমি তার ওয়ার্কশপ করেছি অনেকগুলো, সো এটা আমার কাছে একটা প্রাউড করার মতো বিষয়। তো এই যে আমার শিক্ষকরা, তারা আমাকে সব সময় বিশ্বাস করেছে। এবং আমি যখন প্রথমবার জামিল আহমেদের অভিনয়ের ওয়ার্কশপটা শুরু করি, তো ওয়ার্কশপের আগে আমি ভেবেছিলাম আমি আর কখনো অভিনয় করব না। কেন? এরকম অনেক সিচুয়েশন হয়েছিল, তো আমার মনে হচ্ছে যে আমি আর অভিনয়টা আমি করতে চাই না। মানে তার মানে এই না যে আমি আর্ট চর্চা করব না, আমি অফকোর্স আমি কবিতা লিখবো, আমি নাচের সাথে থাকবো, আমি হয়তো নিজে ডিরেকশন দিতে পারি, বা আমি বই তো আমি লিখছি, আমি অন্য কাজগুলো করব, কিন্তু আমি অ্যাক্টিংটা আমি করব না। আই মিন আমি এই জায়গায় আর অভিনয় করতে চাই না, এরকম মনে হচ্ছে, আমার ঘিন ঘিন লাগতো আর কি। তখন আমি স্যারের ওয়ার্কশপটা শুরু করি এবং ওয়ার্কশপ শেষে আমার মনে হয়েছে যে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। সো এই যে ডিফারেন্সটা, ইউনো, সো আমার তখন মনে হচ্ছে ও মাই গড, আমি যতটুকু পেয়েছি এটাই তো অনেক। আমি কি করেছি অভিনয়ের জন্য? আমি নাচের জন্য অনেক কিছু করেছি, অ্যাজ এ ডান্সার আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি। কিন্তু ওই যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো আসলে অভিনেতা হতে কিছু লাগে না, একজন সিঙ্গারের তালিম নিতে হবে, একজন ডান্সারের আপনার তালিম নিতে হবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির বিষয়টা এরকম যে আপনি অভিনেতা হতে হলে আপনার কিছুরই দরকার নেই, শুধুমাত্র আপনি ওই তো সুন্দর থাকতে হবে, টিকটক, ফেসবুক। মানে আমরা যখন অভিনয়টা শুরু করেছি তখন কিন্তু এটাই ছিল যে কত ভিউ, তখন এটা খুবই ছিল কিন্তু, যে ভিউ কত হবে, এই হবে। যখন আমি কাজ শুরু করেছিলাম তখন আমার ফেসবুকই ছিল না। আমার তখন মনে হতো ছি, এটা কি একটা খ্যাত বিষয়। মানে আমার তো দেখেন, আমার বাবা থিয়েটারের, আমি যাদের সাথে বড় হয়েছি খুব ইন্টেলেকচুয়াল আর কি মানুষজন আশেপাশে, তো ওগুলো আমার কাছে খুব সস্তা মনে হতো। বাট এখন তো আমি বুঝেছি যে সস্তা জায়গাও থাকতে হবে আর কি, সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে প্রশ্ন করতে হবে। জীবনে আসলে সামনের দিকে যত এগিয়ে যাওয়া যায় বা বয়সের সাথে সাথেও আসলে দেখা যায় যে ভাবনায় ম্যাচুরিটি আসে, অনেক কিছু দেখে, অনেক এক্সপিরিয়েন্স থেকে আসলে আমরা ঋদ্ধ হই। একদম। তখন অনেক ছোট ছোট ঘটনাও আর হ্যাঁ, ইরিটেট করে না। না। আচ্ছা, পছন্দের তারকার কথা জিজ্ঞাসা করব এভাবে যে যদি সুযোগ আসে একজন তারকার জীবন একদিনের জন্য ভাবনা যাপন করতে পারবে, কোন তারকার জীবন সে বেছে নেবে? করণ জোহর। কেন? আমার মনে হয় তার লাইফটা খুব ড্রামাটিক, এরকম মনে হয় আমার। কেন যেন আমার মনে হয় যে অনেক মজা হবে, বা করণ জোহরের সাথে থাকতে চাই আমি একদিন, আমার মনে হয় অনেক মজা হবে, সো ড্রামাটিক।
অনেক গসিপও পাওয়া যাবে কি হ্যাঁ, কোথায় আই কি মিন করছে। ইউ নো হোয়াট, আমার কাছে মনে হয় কি আমি কেন কারণ জোহারের নামটা বললাম, আমি বলতে পারতাম আমি অড্রে হ্যাপবার্নের কথা বলতে পারতাম। আমরা ইন্টারভিউতে আসলে না আমরা কিছু কিছু মানে আমরা এমন কথাবার্তা বলতে পছন্দ করি যাকে আমাকে আমাকে মনে হবে যে আমি খুব মানে একদম ইন্টেলেকচুয়াল একজন আর্টিস্ট, ঠিক আছে? তো এটাই আমি ভেঙে দিতে চাই, এটা আমি ভাঙতে চাই, তার জন্য আমি সবসময় হালকা কথা বলতে পছন্দ করি এই কারণে। কারণ আমরা যখন ইন্টারভিউতে বসি তখন আমরা বলবো আমার পছন্দের ডিরেক্টর সত্যজিৎ রয়, আমার পছন্দের ডিরেক্টর হচ্ছে আমার পছন্দের উপন্যাস, তখন আমরা হুমায়ুন আহমেদের কথা খুব কম বলবো, মানে অনেকে আবার বলবে যে আমার আসলে খুবই সুরিয়ালিস্টিক গল্প খুব পছন্দ, আমার আসলে কাফকার গল্প খুব পছন্দ, এই ধরনের কথা। আমাদের কাফকাও পছন্দ ভাই, আমাদের হুমায়ুন আহমেদও পছন্দ, আমাদের অনেক সবাইকে পছন্দ। একজনই তো কারো পছন্দ হতে পারে না যে আসলে বই পড়ে, যে আসলেই পাঠক, সে কিন্তু আপনাকে বলতে পারবে না আমার এটা মনে হয় যে আমার একজনই পছন্দ, আমার আবুল বাশারও পছন্দ, আমার শাহাদুজ্জামানও পছন্দ, রাইট? সো আপনি বলতে পারবেন না ওই আমার পছন্দ। এভাবে বা বলা যায় না। ইন্টারভিউতে এসে আমি সাদাত হোসেনের নাম বলতে পারবো না। আমি সেদিন একটা স্টেটাস দিয়েছি সাদাত হোসেনের কবিতার লাইন, তো ওইখানে আমার আরেক বন্ধু আমাকে সে বলছে যে বন্ধু তুমি শঙ্খ ঘোষের কবিতা পড়ো, মানে এরকম একটা কমেন্ট করেছে। তো শঙ্খ ঘোষের কবিতাটা আমি পড়ি, তো সাদাত হোসেনের কবিতা ফেসবুকে স্ট্যাটাস দিলে কি আমার স্ট্যাটাসটা একটু কমে যাবে? যে শঙ্খ ঘোষ একটু ইন্টেলেকচুয়াল বেশি, মানে এর জন্য আমি কেন কারণ জোহরের কথাটা বললাম। আমাকে সবসময় মানুষ বলে যে ভাবনা তুমি যে মাপের আর্টিস্ট, এটা কিন্তু আমাকে সবাই বলে, তুমি না বুঝছো, তুমি না কখনো হাসবা না, হেসে কথা বলবা না বেশি, বুঝছো, তুমি একটু এটা করবা, মানে তুমি না সবসময় ধরো ড্রেস আপটা একটু রাবীন্দ্রিক ড্রেস আপ। আমি আচ্ছা আচ্ছা, তুমি না মানে একদম মানে খুব অন্যরকম একটা চলবা, তুমি যখন বইমেলায় যাবে একটু এভাবে যাবা, বা তুমি যখন ইন্টারভিউতে বসবা তুমি ঠিক এই ধরনের কথা বলবা, একটু জোরে হাসবা কম। হ্যাঁ, আমার আশেপাশে আসলে যে ভান ধরা শিল্পীরা ছিল, আমি এদেরকে এটা বলি, জামিল আহমেদ বলে রিহার্সালের সেট, এবং স্টানিস্লাভস্কিও একই কথা বলে অভিনয় সম্পর্কে, যে ভান ধরাটা অভিনয় না। ভান ধরা যায় কিন্তু ওইটাই অভিনয় না। আমরা যে ভালো অভিনয়কে মনে পড়বে খুব ওভার অ্যাক্টিং করতেছে, আমরা সাবকন্টিনেন্টের মানুষ কিন্তু ওভার অ্যাক্টিংকে খুব ভালো অভিনয় মনে করি, বাট ওটা আসলে ভালো অভিনয় না অনেকের কাছে। সো সরি। তো আমার কাছে এই যে পোশাক দেখে আমরা মনে করি কি কারণ জোহর খুব হালকা, আসলে কিন্তু তা না। কারণ জোহর কিন্তু অনেক জ্ঞানী, সে কিন্তু অনেক ট্যালেন্টেড না হলে সে আজকে এই জায়গায় আসতে পারতো না। বাট আমার মনে হয় কি যে ইন্টারভিউতে যদি আমি কারণ জোহরের কথা বলি আমাকে মানুষ একটু হালকা ভাবে নিবে, রাইট? ইন্টারভিউতে গিয়ে আমার পায়েল কাপাডিয়ার কথা বলতে হবে। সে ইউ নো হোয়াট, আই লাভ অ্যাকচুয়ালি পায়েল কাপাডিয়া। আমি কানে গিয়ে পায়েল কাপাডিয়াকে মিট করেছিলাম পায়েল কাপাডিয়াকে, এবং তার দর্শন, তার কবিতা, তার সিনেমা, এবং সে কান পুরস্কার পেল বেস্ট ডিরেক্টর। সো পায়েল কাপাডিয়া ইজ ম্যাজিক্যাল। মানে আমি এমন একজনের নাম বলবো যে সাধারণ দর্শকের সাথে কোনো কানেকশন নাই, তাহলে আমি যে তার থেকে আলাদা এবং বড় শিল্পী সেটা বোঝা যাবে। তার জন্য আমি খুব সচেতনভাবে কারণ জোহরের কথা বললাম। আচ্ছা, আমরা এবার একটু খাবার দাবার নিয়ে কথা বলবো। যে দর্শক আপনারা সবাই জানেন এবং এটা আমরা সবাই বলে থাকি যে ফুড এবং আড্ডা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। একটা ভালো খাবার থাকলে কিন্তু আড্ডাটা জমে যায়। আবার কোনো কোনো আড্ডার শুরুই হয় সুন্দর সুন্দর খাবার থেকে। আর তাই আমরা এবার একটু ফুড নিয়ে কথা বলবো। অ্যান্ড দিস ইজ আ হ্যাপি ফুডি বাইট। ডে লং শুটিং হচ্ছে, একটা পার্টিকুলার খাবারের জন্য ভীষণ ক্রেভিং হচ্ছে, এরকম সিচুয়েশন হয়েছে কখন? হ্যাঁ হ্যাঁ, কি খাবার সেটা? আমার শুটিংয়ে সবসময় খুব মানে ওরকম কিছু ক্রেভিং হয় না। শুটিং আর কি একটু সাধারণ খাবারই মনে হয় যে বাসার খাবার। তখন আচ্ছা। মনে হয় যে বাসায় বসে আরাম করে খেতে পারলে ভালো হতো। আচ্ছা, ভাবনা কি ফুডি? অফকোর্স, আই লাভ ফুড। হ্যাঁ, ট্রু, আই লাভ ফুড। ওকে, আমরা সাউন্ড পাচ্ছি। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছে না, কিন্তু love আমরা food. দেখতে পাচ্ছি সামনে আমার যারা আছে। খাবারের কথা মনে তারা করলেই আমার বলছে খুশি লাগে। সারাদিন আমি খায়। রাতের বেলা যখন ঘুমাই আমি তখন প্ল্যান করি সকালে কি খাবো। আবার সকালে নাস্তা খেয়ে আমি প্ল্যান করি দুপুরে আম্মু কি হচ্ছে, দুপুরে কি তরকারি। সো এটার উপর মানে আমার এক্সাইটমেন্ট থাকতে হয় যে এরপরে কি। মানে সেই লিস্টটা কিরকম, মানে মেনুটা কিরকম, হেলদি নাকি আমার টেস্টি? আমার হলো মজা হতে হবে। টেস্টি হতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমার মজা হতে হবে। মানে আনহেলদি খাবারও খাওয়া হয় নাকি? অ্যাবসলিউটলি, মানে মানে এটা কি কোনো প্রশ্ন? মানে এগুলো কি প্রশ্ন?
সেই লিস্টে কি কি আছে? আনহেলদি এভরিথিং, যেমন যা আপনি আনহেলদি দেখবেন সেটাই তো মজা। আচ্ছা, হেলদি কোনো কিছু কি মজা? এটা আপনি আমাকে বলেন। কারণ আমার তো ডায়েট করতে হয় অনেক সময় ক্যারেক্টারের জন্য, রাইট? যে আমাকে এখন কমতে হবে, এখন এই লুকে আসতে হবে। তো তখন আমি বিভিন্ন, এখন অনেক কোম্পানি আছে, তাদেরকে আমি ফোন করি, আচ্ছা খাবার পাঠান 5 বেলা। দেখা যেতে তারা বক্স বক্স করে খাবার পাঠাচ্ছে, তারপর মনে হচ্ছে ও গড সো বোরিং। আই মিন লাইফ ইজ ওয়ান, আমি এত বোরিং খাবার কেন খাবো, ফর হোয়াট? আচ্ছা, বোরিং খাবার বাদ দিলাম, যে রোমান্টিক এক্সাইটিং খাবার কি কি তাহলে ভাবনার কাছে? রোমান্টিক খাবার আমার খুবই ভাল লাগে যে আমি আমার পছন্দের মানুষদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে আমি ডিনারে যাব রেডি হয়ে, আমার এটা খুব পছন্দ। আচ্ছা, মেনুতে কি কি থাকবে? মেনুতে আমার বাসার বাংলা খাবার ছাড়া, বাংলা খাবারের বাদে না, হতে পারে যে বাংলা খাবার যদি হয়, অফকোর্স আমার গরুর মাংস সবচেয়ে পছন্দ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, তারপর ইলিশ মাছ লেজের ভর্তা, তারপর 16 আনা বাঙালি বিভিন্ন আনা। ধরনের ভর্তা, শুটকির ভর্তা, তারপর হচ্ছে মাছের ঘাটা, তারপর হলো গরুর নলি, তারপর হলো আর বলবো মানে না, ইটস ওকে, চিংড়ি মাছ, অফকোর্স চিংড়ি মাছ, পাবদা মাছ এখন খুব ভাল লাগে। আম্মু পাবদাটা ওই যে টমেটো দিয়ে ঝোল ঝোল করে, যে মানে হালকা ঝোলের পাবদাটা, ওইটা গরম ভাতের সাথে। ব্যাপারটা যদি এরকম পরীক্ষার খাতায় হতো যে দুই একটা মানে পার্টিকুলার দুই একটা বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে, সেখানে স্টুডেন্ট 10টা হ্যাঁ, বৈশিষ্ট্য লিখে অনেক দিল, option। অনেক কিছু, মানে টিচার খুশি অনেক হয়ে যেত option। মাছের ব্যাপারটা। ডিম, মাছের ডিমের ভর্তা, টাকি মাছের ভর্তা, অ্যামেজিং। টাকি মাছের ভর্তা কিন্তু খুব মজা লাগে। এবং আপনি ঘি সহ ধরেন, আচ্ছা নর্মাল বলি, হ্যাঁ, ডিম ভাজা, ঘি, আলু ভর্তা, ভাত, বেস্ট। আচ্ছা, ফুড অর্ডার করার সময় কি রিভিউ চেক করা হয়? ও আমি ফুড অর্ডার করি না, আমি কিন্তু একটা রিয়েল লাইফ প্রিন্সেস। আমার জন্য আমার বোন অর্ডার করে, আমার বন্ধু অর্ডার করে, আমার ফোনে আর কি কোনো ওই যে App নেই। অ্যাপ ট্যাপ কিছু নাই, মানে যে টাকা দেওয়ার অ্যাপ, ফুড অর্ডার করার, এগুলো আমি করি না। আমি উবার টুবার এসব আমার কিচ্ছু নাই, আমি রিয়েল মানে লাইফ ব্যাপারটা প্রিন্সেস। মহারানী অর্ডার করে, আর অ্যাবসলিউটলি, ট্রাস্ট মি। প্রজার মানে হ্যাঁ। যারা থাকে আর কি, উজির আর কি কি থাকে হ্যাঁ, সবাই। ট্রু। আমি জীবনও আমার ফোনে এগুলা নিব না, আমার কাছে মানে এটা খুব মানে অর্ডিনারি বিষয়, আমি কেন অর্ডার করবো আমার ফুড? এই এই প্রিন্সেস ট্রিটমেন্ট ফ্যামিলি থেকে সবাই দেয়, তাই না? হ্যাঁ, সেই জন্য স্পেশালি আমার ছোট বোন। মানে She is আমি my জানি যে everything. ছোট বোনরা এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট পায় বড় বোনের কাছ Oh no, থেকে। it's ব্যাপারটা তো me. একদম আমার উল্টো। বাসায় I am the princess. জীবনে যারা এসেছে তারা কি প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছে? একদম না। এর জন্য তারা কেউ জীবনে নাই। এই জন্য ব্রেকআপ হয়ে গেছে। আমরা শুনেছি যে রান্না পছন্দ না, তাই আমি শুধু খাওয়া দাওয়ার গল্পই করি, রান্না নিয়ে গল্প করব না। সোশ্যাল মিডিয়াতে ভাবনা কতটুকু অ্যাক্টিভ? হ্যাঁ, ভালোই, খারাপ না, এখন ভালো। ওকে, স্ক্রলিং করতে করতে সময় পার হয়ে যায়। না না, ওইটা আমি করি না। আমি আমার সোশ্যাল মিডিয়া আবার কিরকম, আমি আমারটায় ঢুকি, আমি আমার নিজের সবকিছু আপলোড দিই এবং আমি বের হয়ে যাই। আমি নিউজ ফিড দেখি না অত একটা। ওকে, আর যারা বাজে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে, ও, ট্রোলিং করে, সেগুলো কি না, দেখা হয় না, নাকি? না না না, আমার ওই যে আপেল আছে, মানে একটা ছেলে, মানে ও এগুলা সব দেখে বা ডিলিট করে, বা ও বলে আপু এসব কমেন্ট আসছে, আমার হাসি পায়, এসব দেখি না। ওকে, সোশ্যাল মিডিয়াতে এখন আমরা দেখি যে ইনফ্লুয়েন্সার যারা আছে তারাও অনেকেই সেলিব্রিটি। তো যদি আমি একটু নাম জানতে চাই যে কাদের কন্টেন্ট দেখা হয়? আল্লাহ, ওই যে আমি বললাম আমি নিউজ ফিডই দেখি না, আমি কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেক পডকাস্ট দেখি তো, রিলস। ওকে, মানে কন্টেন্ট দেখা হয় না, পডকাস্ট না, দেখা হয়। হ্যাঁ, দেখি পডকাস্ট দেখি। কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবো না কে Okay. পছন্দ। আচ্ছা, এখন যেরকম আমরা দেখি না যে বিভিন্ন ইভেন্ট, ওনাকে আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওনাকে ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েটর, এই যে রাফসান, উনি যে বিভিন্ন ক্যারেক্টার হয়ে চুল টুল লাগায় যে ভিডিওগুলো করে, হাই সোসাইটি ভাবি হয়। না না, রাফসান না? রাকিন আফসার। আচ্ছা, আরেকবার। না না, এটাই মজা, এটাই মজা, এটাই মজা। আমার সবাই গাইজ, আই এম সরি, রাকিন। Hey Gigi, what's the fastest food delivery app in Bangladesh? It's Foodie. Delivers food in just 30 minutes. Tikasa? আচ্ছা, ওনার নাম হচ্ছে রাকিন। হ্যাঁ,
রাকিন আফসার। হ্যাঁ। আই এম সো সরি, বাট আমি কিন্তু তার ফ্যান, ঠিক আছে? আমি নামটা ভালো মতো বলতে পারিনি, ওই বাট যে আমার তার কাছে খুব গুলশানের ভালো লাগে। ভাবি, গুলশানের উত্তরায় ভাবি থাকি, হয়, হ্যাঁ। ও তার ভিডিওস গুলো আমার খুব ভালো লাগে। ওকে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম পেলাম। এখন যেটা দেখা যায় যে বিভিন্ন ইভেন্টে অনেকে একটু যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে একটু মোমেন্ট ক্যাপচার করি, এটা ওদের সেটা অনেক প্রিয়। অনেক প্রিয়, হ্যাঁ। হ্যাঁ, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ। ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো পাবলিক ইভেন্টে কি এই জন্য কনসিয়াস থাকা হয়? না, আমি থাকি না। কারণ কি, আমি একটা জিনিস বিশ্বাস করি যে যে আমাকে খারাপভাবে উপস্থাপন একটা থাপ্পড় মারবো। উপস্থাপন সব ভুল ধরার জন্য বসে আছে না এখানে। সো যে আসলে আমাকে খারাপভাবে দেখাচ্ছে, এটা ওর ওর প্রবলেম। আমি কি করব? মানে আমার কি করার আছে? ওটা তো আমার পেজও না, আমার অ্যাকাউন্টও না। ও দেখাক গিয়া, কি যায় আসে? ও টাকা কামাক, ওর ভিউ, ও যা ইচ্ছা করুক, ডলার কামাক। ও ডলার কামাবে, আবার কামাবেও না। এসব করে কি বেশি দিন ডলার কামানো যায়? আচ্ছা, এই মুহূর্তে ভাবনার চোখে বাংলাদেশের সব থেকে বড় তারকা কে এবং কেন? সবচেয়ে বড় তারকা হুম। তারেক রহমান, কারণ সে দেশের প্রধানমন্ত্রী। ওকে, টপ 5 মেল সেলিব্রিটি। মেল সেলিব্রিটি, হুম। মানে সব সেক্টর থেকে। সব সেক্টর থেকে হতে পারে। শাকিব খান, হুম সাকিব আল হাসান, হুম, দুটো পেয়েছি। দুইটা। হ্যাঁ, আচ্ছা, সবার প্রথমে তারেক রহমান, আবার সেলিব্রিটিও তো সে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে তারেক রহমান, তারপরে তারেক রহমানের পরে শাকিব খান হুম। বললাম, তারপর সাকিব আল হাসান, 3টা। আরো 2টা বলতে হবে না? মানে সেলিব্রিটি তো কম আসলে, মানে সেলিব্রিটি কে আরো অনেকে। আচ্ছা, ওকে, 3টা পেয়েছি, ঠিক আছে। 3টা। আর ফিমেল টপ 3, হ্যাঁ, ফিমেল টপ 3। জাইমা রহমান ওকে। and Runa Laila, হুম, because I love her. ওকে Runa Laila and what? রুমিন ফারহানা। ওকে। এমন কেউ আছে যাকে দেখে মনে হয় ও সেলিব্রিটি কিভাবে হলো, ও সেলিব্রিটি আরে না হলেই কত! ভালো। নাম বলা কি যাবে? জি, আপনি কি মানে 10 কোটি টাকা দেন, বলতেছি না, ক্যাশ দিতে হবে, তাহলে দাম বলবো। আরে পাগল মনে হয় আমার? এত পাগল না আমি। কিন্তু এরকম মনে হয় দেখে যে হ্যাঁ। ওকে কে সেলিব্রিটি হ্যাঁ, বানাইছে। হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত ভাবনা কতগুলো দেশ ভ্রমণ করেছে? গুণই নাই, আল্লাহ, গুণই নাই। অ্যাপ্রক্সিমেট? অনেক দেশ আছে যাই নাই, সেগুলো বলতে পারি। গুণই নাই। তবুও একটা অ্যাপ্রক্সিমেট হিসাব থাকে না? 10টা হবে, 10টা 12টা হবে, ওকে। বেশি কম হতে পারে। দেশের মধ্যে ফেভারিট 5টি হলিডে ডেস্টিনেশন? কক্সবাজার, আর কিছুই না। ওকে, 5বার কক্সবাজার বলে দিলেই হয়। হ্যাঁ, কক্সবাজার হচ্ছে, আমি যে কোনো সময় আমি অন ফর কক্সবাজার। ওকে, এখন পর্যন্ত কতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা হয়েছে? শুধু কান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, 2টা। ওকে, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? অ্যামেজিং। ভাবনার কাছে প্রেম কি? প্রেম কাকে বলে? আমি কি কোনো হাসির কথা বললাম? মানে আমি শুনেছি যে মানুষ প্রেমে পড়লে এমনি Comedy. হাসে। কিন্তু মানে প্রেম কাকে বলে প্রশ্ন শুনে এরকম, মানে এরকম হাসি কেন? খুব কমেডি প্রেম এখন। আমি জানি না আসলে কাকে বলে প্রেম। এটার অ্যান্সার জানি না। আচ্ছা, ওকে, আমি নিয়ে নিলাম। মানুষ প্রেমে পড়লে বোকা হয়, আবার কেউ কেউ ম্যাচিউর হয়। ভাবনা কোনটা হয়েছে, বোকা না ম্যাচিউর? হ্যাঁ, ম্যাচিউর বলতে পারেন, সেটা হয়েছে। ওকে, বোকা বানায়নি কেউ? হ্যাঁ, আপনাকে হতে হবে, তারপর না আপনি ম্যাচিউর হবেন। তাও ঠিক, তাও আপনাকে তো ঠিক। বোকা হতে হবে। হ্যাঁ, ওকে, প্রেমের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, লয়ালিটি নাকি আন্ডারস্ট্যান্ডিং? কিচ্ছু না, রেসপেক্ট। ওকে, প্রথম প্রেম কোন বয়সে এসেছিল? স্কুলে। স্কুলে ক্লাস মনে আছে?
3-4 হবে। মানে ওই মানে প্রথম কোন ছেলেকে ভালো লাগাবো ওটা তো প্রেম না। না না ভালো লাগে Just না, মানে এমনি, প্রেম মানে হয়েছিল, serious হ্যাঁ প্রেম। হ্যাঁ, কথা হয়েছে, দেখা ও হয়েছে, ভালোবাসা কলেজে হয়েছে। কলেজে 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 এইচএসসি ওই টাইমটাতে, তারপর First সেটা কাটাকাটি হয়ে গেল কিভাবে? আল্লাহ, এইসব ভয়ঙ্কর গল্প এখন আপনাকে শোনায় তো। ভয়ঙ্কর সুন্দরের অ্যাক্ট্রেস ওরে বাবা। ভয়ঙ্কর গল্প শোনাবে না, কে শোনাবে? আমার প্রেম খুব ভয়ঙ্কর বাজে। কার দোষ ছিল প্রথম প্রেম কাটাকাটি হয়ে যাওয়ার ক্ষেত্রে? ও গড, দোষ না। হ্যাঁ, ও গড, সিরিজ বানাবো আমি একটা ওইটা নিয়ে। কার দোষ ছিল? আমার সব আমার দোষ, মেনে নিলাম, তারপরও গেট আউট। ইউ চিটেড অন হিম? নো, নেভার। আমি জীবনে কাউকে চিট করি নাই, কেউ আমাকে কোনোদিন চিট করে নাই। তাহলে কি নিয়ে? কখনো রিলেশনশিপ চিটের কারণে কখনো আমার আমার রিলেশনশিপের ভাঙে। এক্সপিরিয়েন্স খুবই কম। আমি খুবই মানে কম সংখ্যক খুবই মানে একটাই প্রেম করছি আসলে, অনেক লম্বা। সো ওইটা কোনো চিটিং টিটিংয়ের জন্য না, সেটা হচ্ছে যে আমি বলতে চাই না, খুবই বাজে, বাদ। শ্যাম্পু শেষ হয়ে গেলে কখনো পানি ভরে সেটা আবার ইউজ না, করা হচ্ছে? নো, sorry. আই এম আ প্রিন্সেস, না। হাউ ডেয়ার ইউ টু আস্ক দিস টাইপ অফ কোয়েশ্চেন? এইসব আমি করি না। আমি তো অ্যানসার দিয়ে দিলাম। হ্যাঁ, গুড। এন্ড করা উচিত না, কেন করবো আমি পানি ভরে শ্যাম্পু? আমি তো অ্যানসার দিয়ে দিয়েছি, আমি তো জিজ্ঞাসা করিনি। গুড 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 আমি গুড অ্যানসার দিয়ে দিয়েছি। গুড। শপিং করার ক্ষেত্রে বার্গেনিং করা হয়? আমি খুবই মানে পছন্দের কিছু আমার জায়গা আছে, ওইখান থেকে আমি শপিং করি। তো কেনা টেনার পর আমি বলি যে কমান একটু একটু ডিসকাউন্ট দেন, একটু ডিসকাউন্ট দেন। এটা বলি। প্রিন্সেস ডিসকাউন্টের কথা কেন একটু বলবে? একটু দেন ঠিক, ডিসকাউন্ট, একদম এটা বলি। যাচ্ছে না না, ব্যাপারটা। ওইটা আবার বাঙালি বিষয়টা তো আছে আবার, একটু বলি আর কি, যখন পরিচিত দোকানে যাই। ওকে, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয়? হ্যাঁ, আর খাবো না বাবা, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে এসব খেয়ে। রিমোট কাজ না করলে বাড়ি দেয়া হয়? হ্যাঁ, ওকে, বাসায় অতিথি এলে শোকেস থেকে ভালো কাপলেট বের আমি করা রুম হয়? থেকেই বাইর হই না মোস্ট অফ দেম আসলে। কেন? আই ডোন্ট ওয়ান্ট টু মিট পিপল। দেখা করতে ইচ্ছা করে না মানুষের সাথে। সেটা কি ছোটবেলা থেকেই নাকি জীবনের একটা ফেজে গিয়ে এরকম হয়? না, আমি ছোটবেলা থেকেই, আমার ভালো লাগে না তো। ওকে, নিজেকে নিয়ে দেখা একটা ফানি মেম। ও, ভাবনা আমার শিমুল ডালে, একটা শিমুল গাছে আমাকে শোয়ায় রাখছে। আছে ওটা আগুন ফেসবুকে। আগুন এরকম জ্বলেনি? শিমুল গাছে লালচে আমার আগুন একটা জ্বলে- ছবি ছিল আমার ট্যারেসে, আমি এরকম আর কি, এরকম আমি শুয়ে আছি আমার ট্যারেসে। সো আমার ফ্রেন্ডরা কিছুদিন পর আমাকে ট্যাগ করা শুরু করছে ইনবক্স। আমি হোয়াট ইজ দিস, আমি গাছের উপরে কেন? তারপর লেখা ভাবনা আমার শিমুল ডালে। সো আই ওয়াজ লাইক দিস। মানে রোস্ট করারও একটা মানে সৌন্দর্য থাকে, ফ্রেন্ডরা আর্টিস্টিক, আপনি দেখেন কত আর্টিস্টিক একটা আসলে। হ্যাঁ আচ্ছা, কখনো সিক্রেটলি নিজের মেম সেভ করে রাখা হয়েছে? হ্যাঁ, এই যে ভাবনা আমার শিমুল এটাই। ডালে। হ্যাঁ, তারপরে মোশাররফ করিমের সাথে আমার একটা কি যেন রিলস, তারপরে দিলারা জামানের সাথে আমার একটা রিলস আসছে। তো আমি একটা সিরিজ করতাম দিলার আন্টির সাথে, খুব পপুলার ছিল ওইখানে আমার ক্যারেক্টার আর দিলার আন্টির ক্যারেক্টার। তো মা বলতেছে যে কি জানো, যে বাইরে গিয়ে ভাত খা। তো মা বলছে যে বারান্দায় দিছি, যা যায় খা, মানে এই টাইপের একটা ও, দিলারা আচ্ছা। জামানের আর আমার ছবি দিয়ে, এই টাইপের, এগুলো সেভ করছি আমি। ওকে, ফেভারিট মেম এক্সপ্রেশনটা নিজেকে করে দেখাতে হবে। ফেভারিট আমার আমি সবসময় মানে যেটা আমি সবসময় দিই সেটা হচ্ছে লাভ ও। দিই। লাভটা তাড়াতাড়ি আসে না দিতে, তো ওইটা যেটা তাড়াতাড়ি আসে। ও, হাউ সুইট। ইন্টারনেটে মানুষ যেভাবে ইমিটেট করে সেটা অ্যাক্টিং করে দেখাতে হবে। মানুষ হ্যাঁ, কারা, মানে মানে কারা এরা, মানে কাদেরটা করব? এই যে যারা ভাবনাকে নিয়ে কমেন্ট করে, যারা এরকম ও, অনুকরণ করে, আমাকে হ্যাঁ। যারা কমেন্ট করে, কি কমেন্ট করে? আমি তো কমেন্ট দেখি না, এত খারাপ খারাপ কমেন্ট, খুবই বাজে, খুবই নোংরা। ডিস্টার্ব করে না? মানে আফটার অল মানুষ অ্যান্ড হিউম্যান বিইং মানেই আসলে ইমোশন। কমেন্ট আমাকে ডিস্টার্ব করে না। আমাকে ডিস্টার্ব করে যদি হয় না যে খুবই একটা ফেক নিউজ, একটা খুবই ভয়ঙ্কর কিছু। আমি তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি আমার লাইফে, অনেক কিছু। তো ওগুলা খুব ভয়ঙ্কর, যে মানে কি, তো আমার 2 বছর আগে যেটা করেছিল যে আমার নাম্বার আসলে ভাইরাল করে দিয়েছিল এবং সব
অনলাইন পত্রিকা, চ্যানেল সবাই। ইউ কেম টু নো হু ডিড দিস? হ্যাঁ, হ্যাঁ। Okay. সো এরকম আমার নাম্বারে ফোন আসতেছে, এরকম ফোন আসতেছে। সো এরকম অনেক কিছু আসলে এত বাজে বাজে নিউজ হয় আমাদেরকে নিয়ে, এবং এখন তো কিছু পেজই আছে শুধুমাত্র বাজে নিউজের জন্য, কিছু পেজ এবং বলে দেয়া। তো এরকম খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর। কিছুদিন আগে একটা করেছে যে দুবাইয়ের শহরের রাস্তায় পড়ে আছে ভাবনা। হ্যাঁ, তো ছবি আর কি, ওইখানে আমি গাড়িতে এরকম শোয়া সব এরকম ছবি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই দুবাই শহরের রাস্তায় পড়ে আছে ভাবনা, সেটা আমাকে যত আত্মীয়রা মানে ইনবক্সে পাঠাইছে মেসেঞ্জারে। তো আমি এই যে মস্কোতে আমার দেশকে রিপ্রেজেন্ট করলাম, আমার সিনেমা ছিল আর্ট কোর বিভাগে, তো ওইটা পাঠাস না কেন তোরা, যে ওয়াও কনগ্রাচুলেশনস। মানুষের মানসিকতা দেখেন, যে ওইটা কিন্তু আপনাকে পাঠাবে, এই ঠিক আছে, আমি ঠিক আছি কি, আমি তো আমি তো দুবাইতেই যাই না মনে হয় কত বছর, লাস্ট কবে গেছিলাম মনেও নাই। তো ঠিক আছিস মানে কি, তো পাঠাচ্ছে মানে মানুষ এনজয় করে। এনজয় করে, এটা আবার হ্যাঁ। রিলেটিভরা আরো বেশি, হ্যাঁ, কাছের ঠিক মানুষের আছিস বেশি, হ্যাঁ। মানে সিরিয়াসলি। আচ্ছা, ছোটবেলায় যে লাইফটা ইমাজিন করা হতো, কতটুকু অ্যাচিভ করা হয়েছে বলে নিজের মনে হয়? আলহামদুলিল্লাহ আমি বলবো, আলহামদুলিল্লাহ অনেকটুকু, আলহামদুলিল্লাহ, বাট লং ওয়ে টু গো। আমার স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখি আমি, অনেক লোভী আমি স্বপ্নের ব্যাপার। আচ্ছা, জীবনটা যখন শেষের দিকে যাবে, বয়সটা বাড়বে, নিজেকে আসলে কোন জায়গায় ভাবনা দেখতে চায়? আমি দেখতে চাই, অবশ্যই আমি দেখতে চাই আমি সাকসেসফুল, আমি কাজ করে যাচ্ছি, আমি এই জায়গায় নিজেকে দেখতে চাই, মানে আমি বসে থাকতে চাই না, আমি এটা চাই। এবং আমি এখন একটা জিনিস আল্লাহর কাছে দোয়া করি, যে আমি যাতে সুস্থভাবে মারা যাই। এখন আমার বন্ধুর বাবারা মানে অনেককে দেখি যে অসুস্থ, এখন তো আমাদের আম্মু আব্বুরা বয়স হচ্ছে, আম্মুর ডায়াবেটিস, এগুলো আমাকে খুব ঝামেলা করে। আমি চাই যে আমি ঠাস করে মরে যেতে চাই, যে আচ্ছা আমি কাউকে সুস্থভাবে। হ্যাঁ সুস্থভাবে, এইটা আমি আল্লাহর কাছে চাই এখন, যে আল্লাহ আমি যাতে, এটা আমিও চাই। এইটা আমি চাই, এটা খুব চাই। আর সাকসেসফুল, আসলে সাকসেসফুল হতে চাই মানে কি, আমার যাতে মনে হয় যে আমি আমি খুব সাকসেসফুল, মানে আমি নিজের কাছে, মানে এরকম না যে আচ্ছা আমি অনেক স্টার, এটা না, মানে সাকসেসটা আমার নিজের যাতে মনে হয় যে না আমি কাজ করছি, মানে আমি তখনও কাজ করে যেতে চাই, ওকে। এটা আমি চাই। অবশ্যই বাচ্চা চাই, বাচ্চা কাচ্চা চাই। মানুষ ভাবনাকে 10-এ কত দেবেন? অভিনেত্রী ভাবনাকে 10-এ কত দেবেন? দুইটাই 10-এ 10। গ্রেট, নিজের কাছে নিজে এতটা ক্রিস্টাল ক্লিয়ার, বাহ বাহ। আচ্ছা, এখন তো অনেকেই বিউটিফিকেশনের জন্য দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্জারি করছে। ভাবনা কি কখনো ফেসে কোনো সার্জারি বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট না, নিয়েছে? আমি কখনোই কোনো মানে ওই ইনজেকশন দেই নাই, হয়তো ফেসিয়াল করা বা এরকম অনেক কিছু না, এই মানে ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যেগুলো, Aesthetic- ওগুলো ফেসিয়াল তো এটা তো aesthetic- করেই সবাই। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট তো করেছি, যেরকম আমি মস্কোতে যাওয়ার আগে একটা করলাম প্রিসম্যাটিক, একটা মানে কি গ্লো, হয় এটাতে? প্রিসম্যাটিক গ্লো মানে একটু ফেসিয়াল টাইপের, একটু গ্লো ফেসিয়াল আর কি, এই ধরনের। আর কারেকশন যেগুলো, ওই যে এই জায়গায় না না, ওই যে আমি বললাম যে আমি ইনজেকশন দেই নাই, এখন আমার গোলমুখ দেখেই বুঝতে পারেন আপনারা যে ইনজেকশন দিলে তো অন্যরকম হয়ে যেত, ওটা তো দেখলেই বোঝা যায়। তো ওইটা আমি এখন পর্যন্ত করিনি, কিন্তু আমি জানি না, আমি করতেও পারি, আমি ভালো লাগে তো অনেককে, সবাইকে তো সুন্দর লাগে, যারা করেছে তাদেরকে তো দেখতে সুন্দর দেখায়। তো আমার কাছে মনে হয় সৌন্দর্যের এখন জন্য পর্যন্ত সেটা করা হয়নি। না, করা Okay. হয়নি। নারী স্বাধীনতার জন্য ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট কতটা জরুরি? 100% জরুরি। নারী স্বাধীনতা তো পরে, আপনার বাসায় আপনার কথা কেউ শুনবে না ইনকাম না থাকলে। ট্রু ট্রু ট্রু। দেশের জন্য একটা প্রমিস। দেশের জন্য প্রমিস হচ্ছে যে আমি সবসময় আমার দেশকে রিপ্রেজেন্ট করবই, এবং আমি আমার দেশের জন্য কাজ করবই, সেটা আমি করেই যাব। কিভাবে দেশের জন্য কাজ করতে চান? দেখেন অনেকভাবে তো করি বা করছি বা করব, সেটার প্ল্যান না বলি, বা যেটা করতে চাই সেটা না বলি। আমি আবার কেমন, আমি করার পর বলতে পছন্দ করি, আমি এটা করব এটা বলতে আমার লজ্জা লাগে, আমার মনে হয় জিংস হয়ে যাবে, হবে না এটা বললে, আগে হোক তারপর বলবো, এরকম মনে হয় বা আমার। কতটুকু কি করেছেন বলে আমি আপনি যদি আপনাকে মনে আমার করেন? এবারের কথাই বলি, যে আমি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, রাইট, যাদের সাথে আমার দেখা হচ্ছিল সবাই তো আমাকে জিজ্ঞেস করছিল ওয়্যার আর ইউ ফ্রম, রাইট, সো আপনি ততবার বাংলাদেশ নামটা উচ্চারণ করছেন,
ততবার আপনি বাংলাদেশ নামটা উচ্চারণ করছেন। তো সেটাকে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন না? অ্যাবসলিউটলি করছেন। আপনি যখন আপনি একটা বেনারসি শাড়ি পরে যাচ্ছেন, আপনি তখন আপনার বেনারসিকে রিপ্রেজেন্ট করছেন। আপনি তখন জামদানিকে রিপ্রেজেন্ট করছেন। তো নানানভাবে আসলে দেশকে রিপ্রেজেন্ট করা যায়। ইউনিসেফ যখন আমাকে একজন বাংলাদেশের আর্টিস্ট হিসাবে তাদের মেন্টাল হেলথের পুরা ক্যাম্পেইনটা করেছিল আমার স্কেচ দিয়ে। সো তখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি যে বাংলাদেশের একজন পেইন্টারের কাজ ইউনিসেফে গিয়েছে, ইউনিসেফ সেই পেইন্টিং নিয়ে কথা বলছে, স্কেচ নিয়ে, যে মন খারাপের সাথে যে আমার যখন মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, মানসিক যখন কষ্ট হয়, তো তখন যখন আমি পেন স্কেচ করি তখন আমার সেটা ভালো লাগে। সো আরেকজনকে ইন্সপায়ার করা যে আপনিও পেন স্কেচ শুরু করতে পারেন। এবং আসলে কিন্তু ইটস ভেরি থেরাপিউটিক। আপনি যখন পেন স্কেচ করবেন তখন খুব মানে সব কিছু রাগ, ক্ষোভ, যন্ত্রণা মনে হয় যে আমি শেষ করছি। সো নানানভাবে তো আমরা আর্টিস্টরা আসলে দেশকে রিপ্রেজেন্ট করি এবং সেটা তো আমি করেই যাব। আর দেশের জন্য তো অবশ্যই আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। কথা বলে খুব ভালো থ্যাংক ইউ লাগলো। সো মাচ। খুব ভালো থাকবেন আর Thank you. আপনার সুন্দর সুন্দর কাজে আমাদেরকে মুগ্ধ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড ফর বিং হিয়ার টুডে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফুডি প্রেজেন্স ক্যাচ দ্য স্টার। আশা করছি আমাদের এই কনভারসেশনটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবির বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন। আপনার পছন্দের অন্য এক স্টার নিয়ে নেক্সট ক্যাচ দ্য স্টারে আবারও দেখা হবে।